বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ৮ নম্বর ম্যারাথন ক্লাস হবে আমাদের। আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই স্পেশাল ম্যারাথন ক্লাস হবে ইন্টারন্যাশনাল। আমি ইন্টারন্যাশনালের দুইটা টপিকস পড়াবো, দুইটা মহাদেশ পড়াবো ইনশাল্লাহ। এই মহাদেশ নিয়ে এই ক্লাসের পরে আপনার তেমন কিছু পড়ার দরকার নেই আমি মনে করি আর কি। তো আপনারা যারা আজকের এই লাইভ ক্লাসটাতে যুক্ত হয়েছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে আমার কথাটা আপনি শুনতে পাচ্ছেন কিনা। ভিডিওটা ক্লিয়ার দেখা যায় কিন্তু আমার কথাটা শুনতে পাচ্ছেন কিনা। সবাই একটু আমাকে জানাবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আপনারা কে কোথায় থেকে রেগুলার এই স্পেশাল ম্যারাথন ক্লাসগুলো দেখছেন। আপনারা জানেন যে গতকালকে আমাদের ক্লাসটা হয়নি, আবার আগামীকাল হবে, অর্থাৎ সপ্তাহে 4 থেকে 5 দিন তারও বেশি সময় আমরা ম্যারাথন ক্লাস নিব। তো আপনাদের সমর্থনই একমাত্র আমাদের এই চলার পথে অনেক বড় অবদান রাখতে পারে। প্লিজ যারা যুক্ত হয়েছেন আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনারা আমার কথাটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। ওকে ওকে ডান। আপনারা কে কোথায় থেকে এই লাইভটাতে যুক্ত হয়েছেন আমরা একটু জানতে চাই। আশা করি ইনশাল্লাহ আপনাদের এর আগে যারা 7টা স্পেশাল ম্যারাথন ক্লাস করেছেন তারাই শুধু এই ক্লাসের মর্মটা বুঝবেন যে আসলে ক্লাসটা কেমন হচ্ছে বা ক্লাসটা কেমন লাগে। তো দেখছি আমরা দেবাশিস দত্ত, আমরা ক্লাসটা শেয়ার করে রাখবো কারণ আপনি এরকম একটা মূল্যবান গোছানো এবং নির্ভুল আপডেট জিনিসগুলো খুব কম জায়গাতে পাবেন। ফলে আপনার এই ক্লাসটা একটা আপনাকে বলা হয় একটা ডকুমেন্টারিজ, যেটা আপনি এইটা বারবার পাবেন না, আমাদের পেজের এটা নিচে চলে যাবে। কারণ আমরা প্রতিদিন দেখা গেছে যে 25 থেকে 30টা পোস্ট দিই, ফলে আপনি কিন্তু আমাদের এই 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 ক্লাসগুলো আপনি পাবেন না, হারিয়ে যাবেন। আপনাকে মূলত আপনার জায়গাতে শেয়ার করে রাখেন, তাহলে আপনি এই ডকুমেন্টারিজ আপনি যখন পড়বেন পড়ার সময় মনে হবে যে আমি এই জিনিসটা তো একটু ক্লাস করলে সহজ হয়। আমি জানি না আমরা যারা আমি নিজে যে জিনিসটাতে ক্লাস গুলো মুখস্থ রাখেন বা কিভাবে আপনি মনে রাখেন, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার ক্লাসটা করলে যদি একটু সাউন্ড কম মনে হয় তাহলে আপনি ইয়ারফোন ইউজ করে ক্লাসটা করবেন, তাহলে ঠিক লাগবে। হ্যাঁ আচ্ছা ওকে। জুলকার নাইন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুহিন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুহিন সাউন্ড একটু কম, এই একই সাউন্ড দিয়ে সেম মানে ইয়া দিয়ে কিন্তু আগামী গত ক্লাসগুলো নিয়েছি আমরা। আচ্ছা এরপরে হচ্ছে তুহিন যশোর। আরেকবার চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে, খুলে লাগাতে ঠিক হবে। ওকে ওকে ওকে। এরপর হচ্ছে জুলকার নাইন এটা বলছে হচ্ছে ঢাকা থেকে, নীরব হাসান ঢাকা। আচ্ছা আমরা কি আসলে এই যে বাংলাদেশের 8টা বিভাগ আছে, ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগের নাম কি চট্টগ্রাম, এই বিভাগে কিন্তু 11টা আছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ আয়তন হচ্ছে ময়মনসিংহ, 4টি বিভাগ আছে। বাংলাদেশের সবচেয়ে বড় জনবহুল বিভাগের নাম ঢাকা বিভাগ, জনসংখ্যার সবচেয়ে ছোট বিভাগের নাম হচ্ছে বরিশাল বিভাগ। ঠিক আছে, আপনারা যারা জয়েন করেছেন প্লিজ একটু লাইভটা মেনশন দিবেন এবং শেয়ার করবেন আপনাদের পরিচিত যারা আছে সবার সাথে। ইনশাআল্লাহ আমরা ইন্টারন্যাশনালের গুরুত্বপূর্ণ যে টপিকসটা আমরা আজকে পড়াবো, প্রথমে পড়াবো আমরা ওশেনিয়া মহাদেশ। আমরা এর আগের ক্লাসে আপনাদের আলোচনা করেছিলাম পৃথিবীতে 7টি মহাদেশ আছে, তার মধ্যে একটা মহাদেশ আমরা পড়িয়েছি দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা আমার এখানে যারা এই ভিডিওটাতে আমরা দিয়ে দিচ্ছি আপনাদের দক্ষিণ আমেরিকা মহাদেশ, যারা ক্লাসটা মিস করেছেন আগের ক্লাসটা খুবই চমকপ্রদ ভাবে আপনাদের পড়ানোর চেষ্টা করেছি। দক্ষিণ আমেরিকা মহাদেশ 12টি দেশ ছিল, স্বাধীন দেশ ভিত্তিক সবচেয়ে ছোট মহাদেশের নাম দক্ষিণ আমেরিকা। এর অপর নাম হচ্ছে ল্যাটিন আমেরিকা, অপর নাম কি ভাই ল্যাটিন আমেরিকা। এবং পৃথিবীর নয়া মহাদেশ বলা হয় দক্ষিণ আমেরিকাকে, 12টা দেশ। এটা গত ক্লাসে পড়া ছিল আমাদের। আজকে আমরা পড়াবো হচ্ছে বাংলাদেশ, পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশের নাম ওশেনিয়া এবং আফ্রিকা। এই দুইটা মহাদেশ আমরা পড়াবো আজকে আপনাদের, ওশেনিয়া এবং আফ্রিকা।
ক্লাসটাতে শেষ পর্যন্ত আপনি থাকবেন, আপনি চমৎকার বিষয়গুলো শিখবেন। আপনি 1-1.5 ঘন্টায় সাধারণ জ্ঞান পড়লে হয়তো অনেক কিছু পড়তে পারবেন, কিন্তু আপনি মনে রাখতে পারবেন না। বাট ক্লাসটা করলে আমি আপনাকে চ্যালেঞ্জ দিতেছি, আপনার সবকিছু মাথায় গেঁথে যাবে। যেসব শিক্ষার্থী সরাসরি আমার ক্লাস করার সুযোগ হয় না, আমি আপনাদের বলবো যে আপনারা রেগুলার লাইভ ক্লাসটা করেন। আপনি সাধারণ জ্ঞান শিখতে বাধ্য, আপনি না চাইলেও আপনি আপনার সাধারণ জ্ঞান মাথায় গেঁথে যাবে। ভাই, একটা জিনিস পেতে গেলে তার জন্য সাধনা করতে হয়, চেষ্টা করতে হয়, লেগে থাকতে হয়, ধৈর্য ধরতে হয়। আমি ক্যাডার হওয়ার পরে অনেকগুলো টিভি চ্যানেল সাক্ষাৎকার একটা কথা বলেছিলাম যে আপনার সাকসেসের পিছনে স্টোরিটা কি, আমি বলেছিলাম ধৈর্য। কেন? কারণ আমি যখন বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করি, আমার অনেক কালিগ যারা বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নেয় তারাও আমার সাথে প্রিপারেশন নিয়েছিল, বাট ওনারা কিছুদিন পরে যখন ক্লাস শুরু হয়ে গেছে এখান থেকে কুইট করেছে। বাট আমি আমার জায়গাতে ধৈর্য ধরে স্থির ছিলাম। এর ফলে যেটা হয়েছে, আমি মানে দিনের পর দিন, মাসের পর মাস লেগে থেকেছি, লাইব্রেরিতে পড়াশোনা করেছি আল্লাহর রহমতে। 20 বছর যখন 2020 সালের যে সার্কুলারটা ছিল 43 প্রিলি পাস করি। প্রিলি পাস করলে আবার আমি লেগে থেকেছি রিটেনের জন্য, সকাল থেকে রাত পর্যন্ত চেষ্টা করেছি যতটুকু পারি রিটেন লাইব্রেরিতে গিয়ে পড়ার। এরপর আবার ভাইবার জন্য পড়েছি। চাকরি হওয়ার পরে আমার কোচিং এ আসছে। তার মানে যতদিন আমি সাকসেস না হয়েছি ততদিন আমার অনেক বড় একটা মানে আয়ের সুযোগ ছিল, এই যে ব্যাচ করে প্রাইভেট পড়ানো, সেগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি। 3টা বছর আমি পড়াইতে পারি না। তারপর আমার 2টা বই কিন্তু এই ক্যাডার হতে গিয়ে আমার 2টা বই আমি প্রকাশ করতেই পারিনি। একটা বই আমি ধরে রাখছিলাম, জিকে পূর্ণাঙ্গ বইটা, আর হচ্ছে সাজেশন। বাকি আমার জিকে ট্যালেন্ট হান্ট, সাম্প্রতিক এই বইগুলো, মডেল টেস্ট বইগুলো, এগুলো আমি বের করতেই পারিনি, স্যাক্রিফাইস করছি। তো এই জন্য আপনাকে বলতেছি যে আপনি লেগে থাকেন, আপনি ধৈর্য ধরে পড়াশোনাটা করেন, আপনি শেষ পর্যন্ত থাকেন, আপনি ভালো করবেন। আমরা প্রথমে পড়াবো ওশেনিয়া মহাদেশ। আমি যা পড়াবো সেটুকুই আপনার কাজে লাগবে, বই না পড়লেও হবে ইনশাল্লাহ। পড়াটুকু মনে রাখবেন আপনি। ওশেনিয়া মহাদেশ আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম মহাদেশ। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম মহাদেশের নাম ওশেনিয়া মহাদেশ। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশ দ্বীপ রাষ্ট্রের মহাদেশ বলা হয়। দ্বীপ রাষ্ট্রের মহাদেশ বলা হয়। এটাকে বলে আইল্যান্ড অফ কন্টিনেন্ট। আইল্যান্ড অফ কন্টিনেন্ট দ্বীপ রাষ্ট্রের মহাদেশ বলা হয়, বা আইল্যান্ড অফ কন্টিনেন্ট বলা হয় ওশেনিয়া মহাদেশকে। কারণ এই ওশেনিয়া মহাদেশের 14টা দেশ আছে। সবগুলো দেশ, মাইক্রোনেশিয়া, পাপুয়া নিউ গিনি, সামোয়া, পালাউ, কিরিবাতি, সলোমন দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া, টঙ্গা, নিউজিল্যান্ড, নাউরু, টুভালু, ভানুয়াতু, ফিজি, মার্শাল দ্বীপপুঞ্জ, এই 14টা দেশই কিন্তু দ্বীপ রাষ্ট্র, এবং 14টা দেশই আছে প্রশান্ত মহাসাগরের ভিতরে। তাহলে 14টি দেশই প্রশান্ত মহাসাগরে অবস্থিত। 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 তাহলে পৃথিবীর আয়তন জনসংখ্যা ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? ওশেনিয়া। দ্বীপরাষ্ট্রের মহাদেশ বলা হয় কাকে? ওশেনিয়াকে বলা হয়। 14টি দেশে কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই মহাদেশের অপর নাম অস্ট্রেলিয়া মহাদেশ। অস্ট্রেলিয়া মহাদেশ। এই মহাদেশের অপর নাম হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। এই মহাদেশের অপর নাম হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ, কারণ এই মহাদেশের সবচেয়ে বড় যে দেশটা, সেই দেশটার নাম হচ্ছে অস্ট্রেলিয়া, যার ফলে এই মহাদেশকে অস্ট্রেলিয়া মহাদেশও বলা হয়। অস্ট্রেলিয়া মহাদেশ বলা হয়। আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম দেশ। আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম দেশের নাম অস্ট্রেলিয়া। আয়তন ও জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশের নাম কি? অস্ট্রেলিয়া। এগুলো আমরা বেসিক জিনিস পড়াচ্ছি আপনার, এবং আপনাকে আমরা কিছু জিনিস পড়াবো যে জিনিসগুলো আপনার খুবই কার্যকরী। কোন জিনিসগুলো? সেই জিনিসগুলো হচ্ছে আপনার শেষের দিকে টেকনিকে। 5 মিনিটে একটা টেকনিকে আপনার দেশ, রাজধানী, মুদ্রা, ভাষা, পরিবেশ, আইনসভা পড়াই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? একদম আগে বেসিকটা জানেন। আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম দেশের নাম কি? ওশেনিয়া, অস্ট্রেলিয়া। আয়তনে ক্ষুদ্রতম দেশের নাম
আয়তনে ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে নাউরু। জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশের নাম টোভ্যালু। জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশের নাম টোভ্যালু। আয়তনে ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে নাউরু। জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশের নাম টোভ্যালু। আয়তনে ক্ষুদ্রতম দেশের নাম নাউরু, জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশের নাম টোভ্যালু। টোভ্যালু। ওকে, টোভ্যালু। এবারে আসেন ওশেনিয়ার বৃহত্তম নদীর নাম মারে ডার্লিং। ওশেনিয়ার বৃহত্তম নদীর নাম কি? মারে ডার্লিং। মারে কে? ডার্লিং। ওশেনিয়ার বৃহত্তম নদীর নাম মারে ডার্লিং। ওশেনিয়ার বৃহত্তম নদীর নাম কি? মারে ডার্লিং। ওশেনিয়ার বৃহত্তম নদীর নাম কি? মারে ডার্লিং। ওকে, ওশেনিয়ার বৃহত্তম নদীর নাম কি? মারে ডার্লিং। এরপরে আসে ওশেনিয়ার বৃহত্তম নদীর নাম কি? মারে ডার্লিং বলেছি। ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। পশমের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। তোমার ফোনটা দাও, এটা নিয়ে চার্জ দাও, তোমার ফোন চালাও। আচ্ছা, পশমের দেশ বলা হয় কাকে? অস্ট্রেলিয়াকে। ক্যাঙ্গারুর দেশ বলা হয় কাকে? অস্ট্রেলিয়াকে। পশমের দেশ বলা হয় কাকে? অস্ট্রেলিয়াকে। পশমের দেশ বলা হয়। 2012 সালে ওশেনিয়ার প্রথম দেশ হিসাবে ওশেনিয়া মহাদেশের প্রথম দেশ হিসাবে কার্বন কর চালু করে অস্ট্রেলিয়া। ওশেনিয়ার বৃহত্তম মরুভূমির নাম ভিক্টোরিয়া ডেজার্ট। ওশেনিয়ার বৃহত্তম মরুভূমির নাম ভিক্টোরিয়া মরুভূমি বা ভিক্টোরিয়া ডেজার্ট। অবস্থিত অস্ট্রেলিয়া। এটা বিশেষ প্রিলিমিনারিতে আসছিল। মনে রাখতে হবে যে ভিক্টোরিয়া যে মরুভূমি আছে, ভিক্টোরিয়া মরুভূমি অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়াতে, বাট ভিক্টোরিয়া হ্রদ অবস্থিত তানজানিয়াতে। কমেন্টে একটু জানাতো ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়াতে। আর ভিক্টোরিয়া হ্রদ কোথায় অবস্থিত বলেন তো? ভিক্টোরিয়া হ্রদ কোথায় অবস্থিত? তানজানিয়াতে। ভিক্টোরিয়া হ্রদ কোথায় অবস্থিত? তানজানিয়াতে। একটু লিখেন, ভিক্টোরিয়া হ্রদ কোথায় অবস্থিত? তানজানিয়াতে। ভিক্টোরিয়া হ্রদ কোথায় অবস্থিত? তানজানিয়াতে। ভিক্টোরিয়া হ্রদ অবস্থিত কোথায়? কমেন্টে একটু জানান দেখি। তানজানিয়াতে। তাহলে দুটো জিনিস বুঝছেন কিনা? ওশেনিয়ার বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে এটা। এরপর আসেন অস্ট্রেলিয়া ভিক্টোরিয়া রাজ্য থেকে তাসমানিয়া দ্বীপকে পৃথক করেছে ব্যাস প্রণালী। আমি এর আগে প্রণালীর ক্লাস আপনাদের নিয়েছি। প্রণালীর ক্লাসটা দেখবেন, খুবই চমৎকার একটা জিনিস হচ্ছে। এই জিনিসটা আপনারা যদি একটু দেখেন তাহলে খুবই ভালো হয় আর কি। একটু দেখবেন, আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি। এই প্রণালীটা, এটা আপনার পরীক্ষায় আসছে কিন্তু। ব্যাস প্রণালী অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়াকে পৃথক করেছে। ধরেন এটা হলো অস্ট্রেলিয়ার এখানে একটা দ্বীপ আছে। এই দ্বীপটার নাম হচ্ছে তাসমানিয়া। আর এখানে হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়া এবং তাসমানিয়াকে পৃথক করেছে যে প্রণালী, তার নাম ব্যাস প্রণালী। প্রণালীর কাজ আমরা এর আগের ক্লাসে আপনাদের বলেছি। প্রণালীর কাজ কি? ল্যান্ড ডিভাইডেড ওয়াটার ইউনাইটেড। দুটো ভূখণ্ড পৃথক করে দুটি জলধারাকে যুক্ত করে। ল্যান্ড ডিভাইডেড ওয়াটার ইউনাইটেড।
ওয়াটার ইউনাইটেড। তাহলে অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপকে পৃথক করেছে কোন প্রণালী? যে ব্যাস প্রণালী। এখানে তাসমানিয়া সাগর আছে, তাসমানিয়া সাগর আছে, তাসমানিয়া সাগর, আর এখানে ভারত মহাসাগর, ভারত মহাসাগর। তাহলে ভারত মহাসাগর থেকে তাসমানিয়া মহাসাগরকে কি করেছে? এই ব্যাস প্রণালী, ব্যাস প্রণালী, ব্যাস প্রণালী কি করেছে? যুক্ত করেছে। আমরা একটু পড়ছিলাম এর আগে যে প্রণালীর কাজ কি? প্রণালীর কাজ কি? ল্যান্ড ডিভাইডেড, দুটি ভূখণ্ডকে পৃথক করবে, দুটি জলধারাকে, দুটি সংকীর্ণ জলধারাকে যুক্ত করবে, এটাকেই প্রণালী বলে। তাহলে প্রণালী পৃথক করেছে কাকে কাকে? পৃথক অস্ট্রেলিয়া থেকে, অস্ট্রেলিয়া থেকে হাইফেন তাসমানিয়া, তাসমানিয়া দ্বীপকে, তাসমানিয়া দ্বীপকে অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া। আর যুক্ত করেছে কাকে? যুক্ত করেছে কাকে? মূলত তাসমানিয়া দ্বীপ থেকে, তাসমানিয়া সাগর থেকে, সাগর থেকে, সাগরের সাথে ভারত মহাসাগরকে, ভারত মহাসাগরকে যুক্ত করেছে তাসমানিয়া সাগরের সাথে ভারত মহাসাগরকে, ভারত মহাসাগরকে। এই গেল হচ্ছে আপনার ব্যাস প্রণালী, যেটা অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়াকে পৃথক করেছে। এরপর আপনারা একটু আসেন, মার্কআপটা একটা কমফোর্ট লাগতেছে না লিখতে। এরপর আমরা একটু লিখবো আপনার, লিখব পৃথিবীর প্রথম নারীরা ভোটাধিকার লাভ করে। পৃথিবীর প্রথম নারীরা ভোটাধিকার লাভ করে। পৃথিবীর প্রথম নারীরা ভোটাধিকার লাভ করে। পৃথিবীর প্রথম নারীরা ভোটাধিকার লাভ করে 1893 সালে। 1893 সালে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড। পৃথিবীর প্রথম নারীরা ভোটাধিকার লাভ করে কোথায়? 1893 সালে নিউজিল্যান্ড। মনে রাখবেন, ইউরোপের মধ্যে প্রথম ভোটাধিকার লাভ করেছে, ইউরোপের মধ্যে প্রথম ভোটাধিকার লাভ করেছে ফিনল্যান্ড, ফিনল্যান্ড, ফিনল্যান্ড 1906 সালে। এরপরে ইউকে মানে যুক্তরাজ্য ভোটাধিকার লাভ করেছে 1918 সালে। ইউএস এর নারীরা ভোটাধিকার লাভ করেছে আরো পরে 1920 সাল। আর ভারতীয় উপমহাদেশের নারীরা, ভারতীয় উপমহাদেশের নারীরা, নারীরা হচ্ছে ভোটাধিকার লাভ করেছে 1935 সালে। তাহলে এই যে বাংলাদেশ বা বর্তমান ভারতীয় উপমহাদেশের নারীরা কবে? 1935 সালে। তাহলে বিশ্বের প্রথম ভোটাধিকার লাভ করেছে কোন দেশের মানুষ? নিউজিল্যান্ড। কত সালে? 1893 সালে। ফিনল্যান্ড কত? 1906 সালে। ইউকে কত? 1918 সালে। ইউএসএ কত? 1920 সালে। ভারতীয় নারীরা কবে? 1935 সালে। ভারতীয় নারীরা কত সালে? 1935 সালে, 1935 সালে। ওকে, এরপরে আসেন 1935 সালে। তাহলে আমার বলছি পৃথিবীর প্রথম নারীরা ভোটাধিকার লাভ করেছে কোন দেশের নারীরা? নিউজিল্যান্ডের নারীরা। ফিনল্যান্ড হচ্ছে 1906 সাল, ইউকে হচ্ছে 1918 সাল, ইউএসএ 1920 সাল, ভারতীয় নারীরা হচ্ছে 1935 সালে ভোটাধিকার লাভ করেছে। এবার আসেন কিউই বা মাউরির দেশ বলা হয়, কিউই বা মাউরির দেশ বলা হয়, বলা হয় নিউজিল্যান্ডকে, নিউজিল্যান্ডকে কিউই বা মাউরির দেশ। কিউই, কিউই হচ্ছে পাখি, কিউই হচ্ছে কি? পাখি। আর মাউরি হচ্ছে উপজাতি, মাউরি হচ্ছে উপজাতি। তাহলে মাউরি উপজাতি কোথায় বাস করে? নিউজিল্যান্ডে। এই যে নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়? মাউরি। কিউই হচ্ছে নিউজিল্যান্ডের পাখি। তাহলে নিউজিল্যান্ডের জাতীয় পাখির নাম কি? কিউই, কিউই। তাহলে এই কিউই পাখি কোন দেশের জাতীয় পাখি? নিউজিল্যান্ডের। এই জন্য নিউজিল্যান্ডের মানুষকে বলা হয়, নিউজিল্যান্ডের ক্রিকেটারদের বলা হয় কিউই, কিউই, কিউই। নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড থেকে নিউজিল্যান্ডকে, নিউজিল্যান্ড থেকে নিউজিল্যান্ডকে, নিউজিল্যান্ড থেকে নিউজিল্যান্ডকে পৃথক করেছে, পৃথক করেছে, পৃথক করেছে পক প্রণালী, পক প্রণালী। ধরেন এটা হলো নিউজিল্যান্ড, এটাও নিউজিল্যান্ড। এই মাঝখানে যে প্রণালীটার নাম, ওই না 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 কুক প্রণালী, সরি সরি, কুক প্রণালী। আমি বলতে চেয়েছি, মানে কুক বলতে চেয়েছি, পক আসছে ভারতের। কুক প্রণালী। তাহলে দেখেন ওশেনিয়া মহাদেশে আমাদের দুইটা গুরুত্বপূর্ণ প্রণালীর কথা বলেছি, একটা ব্যাস প্রণালী আর একটা কুক প্রণালী। একটা ব্যাস প্রণালী আর একটা কুক প্রণালী। একটা কি প্রণালী? ব্যাস প্রণালী। একটা প্রণালীর নাম ব্যাস আর একটা প্রণালীর নাম কুক। একটা প্রণালীর নাম ব্যাস, একটা প্রণালীর নাম কুক। একটা প্রণালীর নাম ব্যাস আর একটা প্রণালীর নাম হচ্ছে কুক প্রণালী। এরপরে খুবই চমৎকার জিনিস আমরা শিখতে যাচ্ছি, যেটা আমাদের খুব কাজে দিবে ইনশাআল্লাহ। ব্যাক প্রণালী হচ্ছে আর কুক প্রণালী। লেখা শেষ কিনা আমি জানি না, তাড়াতাড়ি একটু বলেন লেখা শেষ কিনা।
তাহলে ওশেনিয়া মহাদেশের দুইটা প্রণালী বলছি, ব্যাস আর কি কূপ প্রণালী, ব্যাস আর কি বলেছি কূপ প্রণালী। এরপর আসেন ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ কতটি ভাই? 14টি দেশ। ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ রয়েছে কতটি? 14টি দেশ। ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ রয়েছে 14টি। খুব চমৎকার। এই নোটগুলো কাউকে দেওয়া যাবে না, নিজেরা সংরক্ষণ করতে হবে, নিজেরা বারবার করতে হবে। সফলতার ক্ষেত্রে কখনো কখনো মানুষকে একটু হিংসা করা বা একটু ইয়া করা ঠিক আছে, জায়েজ আছে। আপনি কম্পিটিশনে নিজেকে জয়ী করবেন, এটা আপনার খারাপ নয়। ফলে আপনি এত কষ্ট করে লিখবেন, নোট করবেন, এটা আরেকজনের দিয়ে দিয়েন না, তাইলে আপনার সফলতাটা সে ইজিলি পেয়ে যাবে। আপনি যে টাইম খরচ করে পড়লেন, এটার বেনিফিট আরেকজন নিয়ে নিতে হবে। এই জন্য আপনি পড়তেছেন, আপনি নোট আকারে দিয়ে না। ওশেনিয়া মহাদেশের 14টা দেশ আছে। এই 14টা দেশকে মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করতে পারি। সেই টেকনিকের মাধ্যমে দেশগুলো আমরা মনে রাখবো। এমপি, এমপি হচ্ছে একজন মেম্বার অফ পার্লামেন্ট। এমপি, এই এমপি হচ্ছে স্পিক্স। এমপি কি করে? কথা বলে। এটিএন বাংলা, এনটিভি এবং এফএম। তাহলে এমপি স্পিক্স, এটিএন, এনটিভি, এফএম। এমপি স্পিক্স, এটিএন, এনটিভি আর কি বলছে ভাই? এফএম। তাহলে দেখেন এমপি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে আমরা এস দিয়েছি। এমপি স্পিক্স, এমপি কথা বলে। কোথায় কথা বলে? এটিএন বাংলা, এনটিভি, এফএম। এটিএন বাংলা, এনটিভি, এফএম। তাহলে এমপি স্পিক্স, এটিএন বাংলা, এনটিভি, এফএম। পড়াগুলো একদম ঠোঁটের মাথায় রাখতে হবে, তাহলেই সাধারণ জ্ঞানে 30-এ 30 পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। তাহলেই বিসিএস এ 70 মধ্যে 65 ইজিলি তুলতে পারবেন। ঠোঁটের আগায় রাখতে হবে, এমন ভাবে পড়তে হবে। হ্যাঁ, এমপি স্পিক্স, এটিএন, এনটিভি, এফএম। তাহলে ওশেনিয়া মহাদেশের 14টা দেশকে মনে রাখার টেকনিক কি বলেছি? এমপি স্পিক্স, এটিএন, এনটিভি, এফএম। তাহলে এম তে হচ্ছে মাইক্রোনেশিয়া। আমার সাথে সবাই পড়েন, এম তে কি? মাইক্রোনেশিয়া। এম তে কি? মাইক্রোনেশিয়া। এম তে কি? মাইক্রোনেশিয়া। রাজধানী হচ্ছে পালিকির। এম তে হচ্ছে মাইক্রোনেশিয়া। পি তে পাপুয়া নিউগিনি। পি তে কি? পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনির রাজধানী হচ্ছে পোর্ট মোসারবি। পি তে পাপুয়া নিউগিনি। তাহলে এম তে মাইক্রোনেশিয়া, পি তে পাপুয়া নিউগিনি। এম তে মাইক্রোনেশিয়া, পি তে পাপুয়া নিউগিনি। এস তে সামুয়া। এস তে কি? সামুয়া। পি তে পালাও। পি তে পালাও। এস তে সামুয়া, পি তে পালাও। এস তে সামুয়া, পি তে পালাও। কে তে কিরিবাতি। কে তে কিরিবাতি। কে তে কি বাতি? কিরিবাতি। কে তে হচ্ছে কিরিবাতি। এস তে হচ্ছে সলোমন দ্বীপপুঞ্জ। এস তে হচ্ছে সলোমন দ্বীপপুঞ্জ। এস তে হচ্ছে সলোমন দ্বীপপুঞ্জ। এম তে মাইক্রোনেশিয়া। এম তে কি? মাইক্রোনেশিয়া। এম তে কি? এম তে মাইক্রোনেশিয়া, পি তে পাপুয়া নিউগিনি, এস তে সামোয়া, পি তে পালাও, কে তে কিরিবাতি, এস তে সলোমন দ্বীপপুঞ্জ। এস তে কি? সলোমন দ্বীপপুঞ্জ। এ তে অস্ট্রেলিয়া। এ তে অস্ট্রেলিয়া। এ তে কি? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। অনেকে কিন্তু সিডনি মনে করে। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। টি তে কি? টি তে হচ্ছে টঙ্গা। টি তে হচ্ছে টঙ্গা। টি তে কি? টঙ্গা। এন তে কি? নিউজিল্যান্ড। এন তে কি? নিউজিল্যান্ড। এন তে কি? নিউজিল্যান্ড। এন তে কি? নিউজিল্যান্ড। এন তে নাউরু। এন তে কি? নাউরু। এন তে কি? নাউরু। টি তে কি? টুভ্যালু। টি তে কি? টুভ্যালু। এন তে নাউরু, টি তে টুভ্যালু, ভি তে ভানুয়াতু। ভি তে ভানুয়াতু। ভি তে কি? ভানুয়াতু। তাহলে এ তে অস্ট্রেলিয়া, রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। এ টি তে টঙ্গা। টঙ্গা নুকুয়ালুফা রাজধানী। এন তে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন। নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন। নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? ওয়েলিংটন। তাহলে এ তে অস্ট্রেলিয়া, টি তে টঙ্গা, এন তে নিউজিল্যান্ড, এন তে নাউরু, টি তে টুভ্যালু, ভি তে ভানুয়াতু। টুভ্যালু, ভি তে কি? ভানুয়াতু। এরপর আসেন এফ তে ফিজি। এফ তে ফিজি। 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 এম তে মার্শাল দ্বীপপুঞ্জ। এম তে মার্শাল
দ্বীপপুঞ্জ, এমতে মার্শাল দ্বীপপুঞ্জ, তাহলে এমতে মার্শাল দ্বীপপুঞ্জ, এমতে মাইক্রোনেশিয়া, তাহলে আমি আবার বলতেছি এমতে কি মাইক্রোনেশিয়া, পিতে পাপুয়া নিউ গিনি, এসতে সামোয়া, পিতে পালাও, কেতে কিরিবাতি, এসতে সলোমন দ্বীপপুঞ্জ, তাহলে এমতে কি মাইক্রোনেশিয়া, পিতে কি পাপুয়া নিউ গিনি। এবার আসেন স্পিক্স, এসতে সামোয়া, পিতে পালাও, কেতে কিরিবাতি, এসতে সলোমন দ্বীপপুঞ্জ। এবার আসেন এটিএন, এতে অস্ট্রেলিয়া, পিতে টঙ্গা, এলতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া টঙ্গা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া টঙ্গা নিউজিল্যান্ড। এনতে নাউরু, টিতে টোভেলো, ভিতে ভানুয়াতু, এনতে নাউরু, টিতে টোভেলো, ভিতে ভানুয়াতু। এফতে ফিজি, এমতে মার্শাল দ্বীপপুঞ্জ, এফতে ফিজি, এমতে মার্শাল দ্বীপপুঞ্জ। লাইভের ক্লাসের ভিতরে আপনাকে মুখস্থ করাবো ইনশাআল্লাহ। আবার দেখেন এমতে মাইক্রোনেশিয়া, পিতে পাপুয়া নিউ গিনি, এসতে সামোয়া, পিতে পালাও, কেতে কিরিবাতি, এসতে সলোমন দ্বীপপুঞ্জ, এতে অস্ট্রেলিয়া, টিতে টঙ্গা, এনতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া টঙ্গা নিউজিল্যান্ড। নাউরু, এনতে নাউরু, টিতে টোভেলো, ভিতে ভানুয়াতু, নাউরু টোভেলো ভানুয়াতু। এফ এম, এতে ফিজি, এমতে মার্শাল দ্বীপপুঞ্জ, তাহলে ফিজি মার্শাল দ্বীপপুঞ্জ। বলেন ক্লিয়ার হয়েছে কিনা? ওশেনিয়া মহাদেশের 14টি দেশ আপনার অপশনে দেওয়া থাকবে সুন্দর করে। এমন কি আমি একটু প্রশ্ন করি, নিচের কোন দেশটি ওশেনিয়া মহাদেশের দেশ নয়? অপশন 1 টোভেলো, অপশন 2 নাউরু, অপশন 3 পোর্ট মোশা, মানে অপশন 3 হচ্ছে পাপুয়া নিউ গিনি, অপশন 4 হচ্ছে মরিশাস। উত্তর কি হবে? উত্তর কি হবে? ওশেন নিচের কোনটি ওশেনিয়া মহাদেশের দেশ নয়? নিচের কোনটি ওশেনিয়া মহাদেশের দেশ নয়? তাহলে কিভাবে উত্তর দিবেন? কিভাবে উত্তর দিবেন? তাহলে উত্তর কি হবে? মরিশাস। উত্তর কি হবে? মরিশাস। আবার প্রশ্ন আসলো, নিচের কোনটি আফ্রিকা মহাদেশের দ্বীপ রাষ্ট্র নয়? অপশনে থাকলো মাদাগাস্কার, 1 নম্বর অপশনে থাকলো মাদাগাস্কার, 2 নম্বর অপশনে থাকলো মরিশাস, 3 নম্বর অপশনে থাকলো কমোরোস, 4 নম্বর অপশনে দেওয়া থাকলো নাউরু। উত্তর কি হবে? সবাই একটু কমেন্ট করেন, উত্তর কি হবে? উত্তর কি হবে? উত্তর কি হবে? তাহলে ওশেনিয়া মহাদেশের 14টি দেশকে মনে রাখার টেকনিক হলো এমপি স্পিক্স, এটিএন, এনটিভি, এফএম। এমপি কথা বলে, এটিএন বাংলা, এনটিভি, এফএম। এরপরে আসি, এই ওশেনিয়া মহাদেশের 14টি দেশের হচ্ছে উপনিবেশ। উপনিবেশ ইংরেজিতে এটাকে বলে কলোনি। উপনিবেশ এটাকে ইংরেজিতে বলে কলোনি। এম প্লাস এম প্লাস পালাও, এম প্লাস এম প্লাস পালাও, এম প্লাস এম প্লাস পালাও। এমতে মাইক্রোনেশিয়া, এমতে মার্শাল দ্বীপপুঞ্জ প্লাস পালাও। কার কাছ থেকে পালাও? ইউএস এর কাছ থেকে পালাও। এরা আমেরিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তাহলে মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাও। মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাও। কার কাছ থেকে পালাও? ইউএস এর কাছ থেকে। তাহলে ওশেনিয়া মহাদেশের 3টি দেশ আমেরিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করছে। কে? এমতে পড়ছিলাম মাইক্রোনেশিয়া, আর লাস্টের এমতে পড়ছিলাম মার্শাল দ্বীপপুঞ্জ। তাহলে মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাও। মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাও। কার কাছ থেকে পালাও? ইউএস এর কাছ থেকে পালাও। তারপর হচ্ছে পাপুয়া নিউ গিনি, পাপুয়া নিউ গিনি, পাপুয়া নিউ গিনি, পাপুয়া নিউ গিনি হচ্ছে অস্ট্রেলিয়া। পাপুয়া নিউ গিনি কার কাছ থেকে? অস্ট্রেলিয়া। পাপুয়া নিউ গিনি হচ্ছে অস্ট্রেলিয়া। সামোয়া হচ্ছে নিউজিল্যান্ড। পাপুয়া নিউ গিনি হচ্ছে অস্ট্রেলিয়া, সামোয়া হচ্ছে নিউজিল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। নিউজিল্যান্ড, সামোয়া হচ্ছে নিউজিল্যান্ড, সামোয়া হচ্ছে নিউজিল্যান্ড। আচ্ছা, নাউরু হলো এটা জাতিসংঘের তত্ত্বাবধানে, জাতিসংঘের তত্ত্বাবধানে বাকি 8টি দেশ ব্রিটেনের উপনিবেশ ছিল। বাকি 8টি দেশ ব্রিটেনের উপনিবেশ ছিল। বাকি 8টি দেশ ব্রিটেনের উপনিবেশ ছিল। তাহলে এম প্লাস পালাও। এমতে মাইক্রোনেশিয়া, পিতে পাপুয়া, এমতে মাইক্রোনেশিয়া, এমতে মার্শাল দ্বীপপুঞ্জ, পিতে পালাও। কার কাছ থেকে পালাও? ইউএস এর কাছ থেকে। পাপুয়া নিউ গিনি, অস্ট্রেলিয়া, সামোয়া, নিউজিল্যান্ড, নাউরু জাতিসংঘের তত্ত্বাবধানে। বাকি 8টি দেশ হচ্ছে ব্রিটেনের কাছ থেকে। বাকি 8টি দেশ হচ্ছে ব্রিটেনের কাছ থেকে। বাকি 8টি দেশ হচ্ছে ব্রিটেনের কাছ থেকে। যেমন পিতে, আচ্ছা এই যে এম প্লাস পালাও, তাহলে পিতে পাপুয়া নিউ গিনি, পিতে পালাও, দুটাই এখানে পরিবেশ আছে দেখাইছেন, তাই না? তাহলে মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাও, ইউএস এর কাছ থেকে পালাও। পাপুয়া নিউ গিনি, অস্ট্রেলিয়া, সামোয়া, নিউজিল্যান্ডের কাছ থেকে স্বাধীন হচ্ছে। নাউরু জাতিসংঘের বাকি 8টি দেশ ব্রিটেনের। তবে এখানে বলে রাখি আপনাদের,
এই জিনিসটা কিন্তু আপনার এই দুটা জিনিস পরীক্ষা এখান থেকে আসে পরিবেশ আসলে, একটা হচ্ছে অস্ট্রেলিয়া আর একটা হচ্ছে নিউজিল্যান্ড। একটা হচ্ছে অস্ট্রেলিয়া, তাহলে পাপুয়া নিউগিনি কার উপনিবেশ ছিল? অস্ট্রেলিয়ার। হচ্ছে সামোয়া কার উপনিবেশ ছিল? নিউজিল্যান্ডের। সামোয়া কার উপনিবেশ ছিল? নিউজিল্যান্ডের উপনিবেশ ছিল। তাহলে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়া, সামোয়া নিউজিল্যান্ড। পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়া, সামোয়া নিউজিল্যান্ড। তাহলে আমাকে একটু বলেন ওশেনিয়া মহাদেশের এই যে উপনিবেশটা আপনার ক্লিয়ার হচ্ছে কিনা? উপনিবেশ ইংরেজিতে বলে কলোনি। কোনো দেশকে যদি কোনো বিদেশি শক্তি নিজের প্রভুত্ব কায়েম করে, শাসন শোষণ প্রতিষ্ঠা করে, ওই বিদেশি শক্তিরই ওই ভূখণ্ডটা হচ্ছে কলোনি। ধরেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানকে শাসন করেছে বিদেশি শক্তি ব্রিটেন, তাহলে আমরা কার কলোনি ছিলাম? ব্রিটিশ কলোনি ছিলাম। আমরা কার কলোনি ছিলাম? ব্রিটিশ কলোনি ছিলাম। বুঝেছেন কিনা একটু বলেন, ক্লিয়ার হয়েছে কিনা? কিছুই শোনা যায় না। কিছু শোনা যাচ্ছে না? ওকে, তাহলে উপনিবেশগুলো আমরা গেল। এরপরে আমরা উপনিবেশের পরে ভাষাটা পড়াবো। উপনিবেশের পরে আমরা ভাষাটা পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের। এরপর আসেন ভাষা। ভাষা লিখবেন, ভাষা হচ্ছে লিখবেন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ভাষা, পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষা, পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষা প্রচলিত আছে, পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষা প্রচলিত আছে পাপুয়া নিউগিনিতে। পাপুয়া নিউগিনিতে, পাপুয়া নিউগিনিতে, পাপুয়া নিউগিনিতে পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষা প্রচলিত আছে পাপুয়া নিউগিনিতে 841টি। পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষা প্রচলিত আছে পাপুয়া নিউগিনিতে 841টি। কতটি আছে? 841টি। ওশেনিয়া 14টি দেশেরই প্রধান ভাষা ইংরেজি। ফলে এখান থেকে প্রশ্ন এই একটা লাইনে আসে, তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষা প্রচলিত আছে কোন দেশে? পাপুয়া নিউগিনি। পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষা প্রচলিত আছে কোথায়? পাপুয়া নিউগিনি। আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই, আমার সময় আসতে 12 বছর আগে, তখন আমার এই প্রশ্নটা আসছিল, পৃথিবীতে নারী নির্যাতনের শীর্ষ দেশ কোনটি? এই পাপুয়া নিউগিনি। পৃথিবীতে নারী নির্যাতনের শীর্ষ দেশের নাম পাপুয়া নিউগিনি। সবচেয়ে বেশি ভাষা প্রচলিত আছে পাপুয়া নিউগিনিতে 841টি। 841টি ভাষা প্রচলিত আছে। পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষা প্রচলিত আছে কোথায়? পাপুয়া নিউগিনিতে 841টি ভাষা। ওকে, এরপরে আমরা আসবো মুদ্রা। ওশেনিয়া মহাদেশের মুদ্রা। এই ওশেনিয়া মহাদেশের মুদ্রা এখান থেকে আমরা মনে রাখতে পারি। পাপুয়া নিউগিনি, রাজধানী হচ্ছে পোর্ট মোসাম্বি। পাপুয়া নিউগিনি একটা দেশ আছে ওশেনিয়া মহাদেশের। পিতে কি? পাপুয়া নিউগিনি। এই পাপুয়া নিউগিনির মুদ্রার নাম হচ্ছে কিনা মুদ্রা। কিনা। পাপুয়া নিউগিনির মুদ্রা কি? কিনা। পাপুয়া নিউগিনির মুদ্রা কি? কিনা। পাপুয়া নিউগিনির মুদ্রা কি? কিনা। পাপুয়া নিউগিনির মুদ্রা হলো কিনা। সামোয়ার রাজধানী মুদ্রা হচ্ছে তালা। সামোয়ার মুদ্রা হলো তালা। কিনা তালা। কেমন তালা? কিনা তালা, চুরি করা নয়। তাহলে পাপুয়া নিউগিনির মুদ্রার নাম কি? কিনা। সামোয়ার মুদ্রার নাম কি? তালা। পাপুয়া নিউগিনির মুদ্রার নাম কি? কিনা। সামোয়ার মুদ্রার নাম কি? তালা। কেমন তালা? কিনা তালা। কেমন তালা? কিনা তালা। আচ্ছা, টঙ্গার মুদ্রা। টঙ্গা টিতে টঙ্গা। টঙ্গার মুদ্রা হলো পাঙ্গা। টঙ্গার মুদ্রা হলো পাঙ্গা। টঙ্গার মুদ্রা হচ্ছে পাঙ্গা। আর ভানুয়াতুর মুদ্রা হলো ভাতু। এই যে ভয় আকারে ভা, কয়শোরের টু, ভানুয়াতুর মুদ্রা হচ্ছে ভাতু। পাপুয়া নিউগিনির মুদ্রা হচ্ছে কিনা। সামোয়ার মুদ্রা হলো তালা। টঙ্গার মুদ্রা হচ্ছে পাঙ্গা। ভানুয়াতুর মুদ্রা হচ্ছে ভাতু। আবার বলেন, পাপুয়া নিউগিনির মুদ্রা কি? কিনা। সামোয়ার মুদ্রা কি? তালা। টঙ্গার মুদ্রা কি? পাঙ্গা। ভানুয়াতুর মুদ্রা কি? ভাতু। তাহলে পাপুয়ার কিনা, সামোয়ার তালা, টঙ্গার পাঙ্গা, ভানুয়াতু ভাতু। বাকি 14টি দেশের মুদ্রা। বাকি 14টি দেশের মুদ্রা। বাকি 14টি দেশের মুদ্রা
বাকি 10টি দেশের মুদ্রা হচ্ছে ডলার। বাকি 10টি দেশের মুদ্রা কি? ডলার। বাকি 10টি দেশের মুদ্রা ডলার। তাহলে পাপুয়া নিউ গিনির মুদ্রা হলো কিনা, সামোয়ার মুদ্রা হলো তালা, টঙ্গার মুদ্রা হলো পাঙ্গা, ভানুয়াতুর মুদ্রা হচ্ছে ভানুয়াতুর মুদ্রা হলো ভাতু। বাকি 10টি দেশের মুদ্রার নাম কি? ডলার। বাকি 10টি দেশের মুদ্রার নাম কি? ডলার। তারপরে পাপুয়ার মুদ্রা কি? কি না? এরে এক ফাজিয়া রাফি এখানে লেখাই যাচ্ছে যে সাউন্ড নাই, সাউন্ড নাই, সাউন্ড নাই। ওকে, তাহলে পাপুয়া নিউ গিনির মুদ্রার নাম কি? কি না, সামোয়ার মুদ্রা কি? তালা, টঙ্গার মুদ্রা কি? পাঙ্গা, ভানুয়াতুর মুদ্রা কি? ভাতু। বাকি দেশগুলোর মুদ্রা হচ্ছে ডলার। বাকি দেশগুলোর মুদ্রা কি? ডলার। এই হলো আমাদের ওশেনিয়া মহাদেশ সম্পর্কিত। এর বাইরে প্রশ্ন তেমন হয় না, এর বাইরে প্রশ্ন তেমন হয় না। তবে আমরা আপনাকে একটা বোনাস দিচ্ছি, যারা ক্লাসটা করেছেন বলেন ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা, আপনার ক্লিয়ার কিনা। এই যে মুদ্রা সুন্দর একটা টেকনিকে দিছি। পাপুয়া নিউ গিনির মুদ্রা কি? কিনা, সামোয়ার মুদ্রা কি? তালা। কেমন তালা? কিনা তালা, টঙ্গার পাঙ্গা, ভানুয়াতু ভাতু। টঙ্গার পাঙ্গা, ভানুয়াতু ভাতু। ওকে, এরপরে আসেন একটা বোনাস প্রশ্ন দিই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিদেশি খেতাবপ্রাপ্ত একমাত্র ব্যক্তির নাম W.H. ওডারল্যান্ড। W.H. না, S.S. ওডারল্যান্ড। W.H. ওডারল্যান্ড। এই W.H. ওডারল্যান্ড হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিক ছিল। অস্ট্রেলিয়ার নাগরিক ছিল। তিনি মূলত W.H. ওডারল্যান্ড মূলত 2 নং সেক্টরে যুদ্ধ করেন বাংলাদেশে। কয় নম্বর সেক্টরে? 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। তিনি ঢাকার সাভারে বাটা কোম্পানির ম্যানেজারের দায়িত্ব, বাটা কোম্পানির ম্যানেজার ছিল। বাটা কোম্পানির ম্যানেজার থাকাকালীন তিনি বাটা কোম্পানির শোরুমে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেন। এই জন্য বাংলাদেশ সরকার 1973 সালের 15 ডিসেম্বর একমাত্র বিদেশি হিসাবে W.H. ওডারল্যান্ডকে কি খেতাব দিয়েছিল? বীর প্রতীক খেতাব দেন। বীর প্রতীক খেতাব দেন। তাহলে বিদেশি হিসাবে একমাত্র বীর প্রতীক খেতাব কে লাভ করেছে? W.H. ওডারল্যান্ড। W.H. ওডারল্যান্ড কোন দেশের নাগরিক ছিল? এই ওশেনিয়া মহাদেশের দেশ অস্ট্রেলিয়ার নাগরিক ছিল। সে মুক্তিযুদ্ধে কয় নম্বর সেক্টরে যুদ্ধ করেছিল? 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিল। সে কোথায় দায়িত্ব পালন করেছিল? সাভারের বাটা কোম্পানিতে তিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি বাটা কোম্পানির হয়ে তিনি মূলত কি করেন? মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন বাটা কোম্পানির ভিতরে। এবং তাকে দেওয়া হয়েছে বাংলাদেশের কোন খেতাব? বীর প্রতীক। কোন খেতাব দেওয়া হয়েছে? বীর প্রতীক। বলেন ক্লিয়ার কিনা, বলেন ক্লিয়ার হয়েছে কিনা। এটা আপনাদের বোনাস প্রশ্ন ছিল, ক্লিয়ার কিনা। বোনাস প্রশ্ন যেটা ছিল, কোশ্চেন ছিল ক্লিয়ার কিনা। এরপরে আজকে আমাদের 3 নম্বর মহাদেশের নাম, তৃতীয় মহাদেশ যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এরপর আমরা পড়াবো আফ্রিকা মহাদেশ। স্বাধীন দেশ আছে 54টি। আফ্রিকা মহাদেশ আমরা খুব দ্রুত এগুলো লিখে যাব। আপনার আফ্রিকা মহাদেশে স্বাধীন দেশ আছে কতটি? 54টি। আয়তনে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আয়তনের দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম হচ্ছে আফ্রিকা। স্বাধীন দেশ ভিত্তিক বৃহত্তম মহাদেশের নাম কি? আফ্রিকা। স্বাধীন দেশ ভিত্তিক বৃহত্তম মহাদেশের নাম কি? আফ্রিকা। কতটি স্বাধীন দেশ আছে? 54টি। তাহলে স্বাধীন দেশ ভিত্তিক বৃহত্তম মহাদেশের নাম কি? আফ্রিকা। স্বাধীন দেশ ভিত্তিক বৃহত্তম মহাদেশের নাম কি? আফ্রিকা। পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন
অন্ধকার আচ্ছন্ন মহাদেশ বলা হয়। পৃথিবীর অন্ধকার আচ্ছন্ন মহাদেশ বলা হয়। পৃথিবীর অন্ধকার আচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। পৃথিবীর অন্ধকার আচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। কেন বলা হয়েছে অন্ধকার আচ্ছন্ন বা ডার্ক কন্টিনেন্ট, এটা আমরা পরে বলতেছি। পৃথিবীর অজ্ঞাত মহাদেশ, অজ্ঞাত মহাদেশ বলা হয়, অজ্ঞাত মহাদেশ বলা হয়, অজ্ঞাত মহাদেশ বলা হয় আফ্রিকাকে। পৃথিবীর অজ্ঞাত মহাদেশ কাকে বলা হয়? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। অজ্ঞাত মহাদেশ বলা হয় আফ্রিকাকে। পৃথিবীর বৃহদাকার, পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানা, পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানা, পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানা বলা হয় আফ্রিকাকে। পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানা বলা হয় আফ্রিকাকে। ইংরেজিতে বলে সিজ অফ জো, সিজ অফ জো, ইংরেজিতে বলে সিজ অফ জো। পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়, পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানা বলা হয় আফ্রিকাকে। পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়েছে আফ্রিকা মহাদেশকে, আফ্রিকা মহাদেশকে। ওকে, পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়েছে আফ্রিকা মহাদেশকে। এরপরে আসেন, এরপরে আসেন প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছে? 1914 থেকে 1918। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে আফ্রিকার স্বাধীন দেশ ছিল, আফ্রিকার স্বাধীন দেশ। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে আফ্রিকার স্বাধীন দেশ ছিল একটি, নাম লাইবেরিয়া, রাজধানী হচ্ছে মনরোভিয়া। লাইবেরিয়া, 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 লাইবেরিয়া। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল কবে? 1914 থেকে 18। প্রথম বিশ্বযুদ্ধকালীন আফ্রিকাতে মাত্র কয়টা স্বাধীন দেশ ছিল? একটি স্বাধীন দেশ, তার নাম হচ্ছে লাইবেরিয়া। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে আফ্রিকার স্বাধীন দেশ ছিল মাত্র একটি, নাম হচ্ছে লাইবেরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে, পূর্বে 1939 থেকে 45, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 1939 থেকে 45। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে আফ্রিকার স্বাধীন দেশ ছিল, আফ্রিকার স্বাধীন দেশ ছিল, স্বাধীন দেশ ছিল, স্বাধীন দেশ ছিল তিনটি। আফ্রিকার স্বাধীন দেশ ছিল তিনটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে আফ্রিকাতে স্বাধীন দেশ ছিল মাত্র তিনটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে আফ্রিকাতে স্বাধীন দেশ ছিল মাত্র তিনটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে আফ্রিকাতে স্বাধীন দেশ ছিল মাত্র তিনটি। একটি হচ্ছে লাইবেরিয়া, আগেই বলেছি প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ছিল লাইবেরিয়া। এই লাইবেরিয়া আফ্রিকার প্রথম কি বলছি প্রথম স্বাধীন হয়েছিল 1818 সালে। 1818 সালে লাইবেরিয়া স্বাধীন হয়েছিল। এরপর হচ্ছে লাইবেরিয়া, ইথিওপিয়া, 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 আরেকটা হচ্ছে মিশর। ইথিওপিয়া আরেকটা কি? মিশর। লাইবেরিয়া, ইথিওপিয়া, মিশর, লাইবেরিয়া, ইথিওপিয়া, মিশর। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে আফ্রিকাতে স্বাধীন দেশ ছিল মাত্র একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে আফ্রিকাতে স্বাধীন দেশ ছিল তিনটি, লাইবেরিয়া, ইথিওপিয়া, মিশর। লাইবেরিয়া, ইথিওপিয়া, মিশর। এই জন্য এই মহাদেশকে বলা হয় অজ্ঞাতনামা মহাদেশ। প্রশ্ন আসে যে মহাদেশে এখনো সভ্যতার আলো পৌঁছায়নি তার নাম হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ। আফ্রিকার বৃহত্তম, আফ্রিকার বৃহত্তম দেশ, আফ্রিকার বৃহত্তম দেশ, আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশের নাম হচ্ছে আলজেরিয়া। আফ্রিকার বৃহত্তম দেশের নাম হচ্ছে আলজেরিয়া। আফ্রিকার বৃহত্তম দেশের নাম হচ্ছে আলজেরিয়া। আফ্রিকার বৃহত্তম জনবহুল দেশ, আফ্রিকার বৃহত্তম জনবহুল দেশ হচ্ছে নাইজেরিয়া। আয়তনের বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া, জনসংখ্যার বৃহত্তম দেশ হচ্ছে নাইজেরিয়া। নাইজেরিয়া, যে নাইজেরিয়া হচ্ছে, যে নাইজেরিয়া হচ্ছে বিশ্বের জনসংখ্যায়, বিশ্বের জনসংখ্যায় সপ্তম এবং মুসলিম বিশ্বের জনসংখ্যায় তৃতীয়। নাইজেরিয়া কিন্তু মুসলিম বিশ্বে তৃতীয় আর বিশ্ব জনসংখ্যায়, বিশ্ব জনসংখ্যায় সপ্তম নাইজেরিয়া। আর আফ্রিকাতে জনসংখ্যায় প্রথম, আফ্রিকাতে জনসংখ্যায় প্রথম হচ্ছে নাইজেরিয়া। এরপরে আমরা লিখব আয়তন ও জনসংখ্যায়, আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে সিচেলিস। আয়তন ও জনসংখ্যায় আফ্রিকার ক্ষুদ্রতম দেশের নাম কি? সিচেলিস। আয়তন ও জনসংখ্যায় আফ্রিকার ক্ষুদ্রতম দেশের নাম কি? সিচেলিস। আয়তন ও জনসংখ্যায় আফ্রিকার ক্ষুদ্রতম দেশের নাম সিচেলিস। ঠিক আছে। আয়তনের বৃহত্তম দেশের নাম আলজেরিয়া, জনসংখ্যায় বৃহত্তম দেশের নাম নাইজেরিয়া। আয়তন জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশের নাম কি? সিচেলিস। আয়তনের বৃহত্তম দেশের নাম কি? আলজেরিয়া, জনসংখ্যায় নাইজেরিয়া। আর আয়তন জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশের নাম সিচেলিস, জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশের নাম সিচেলিস। আফ্রিকার, আফ্রিকার বৃহত্তম, আফ্রিকার বৃহত্তম
দীর্ঘতম নদীর নাম, আফ্রিকার বৃহত্তম ও দীর্ঘতম নদীর নাম নীল নদ। নীল নদ। আফ্রিকার বৃহত্তম ও ক্ষুদ্রতম নদীর নাম হচ্ছে, বৃহত্তম ও দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ, যা যা তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদ থেকে, তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদে উৎপত্তি হয়ে, তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদে উৎপত্তি হয়ে পতন হয়েছে, যা তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদে উৎপত্তি হয়ে পতন হয়েছে ভূমধ্যসাগরে। তাহলে নীল নদকে বলা হয় মিশরের দান। নীল নদকে বলা হয় কি? মিশরের দান। এটা হেরোডোটাস বলছে, যা তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদে উৎপত্তি হয়ে পতন হয়েছে ভূমধ্যসাগরে। পতন হয়েছে কোথায়? ভূমধ্যসাগরে। উৎপত্তি কোথায়? তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদ। উৎপত্তি তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদ, পতন হয়েছে ভূমধ্যসাগর। এটি আফ্রিকার 11টি দেশের ভিতর দিয়ে প্রবাহিত। এটি আফ্রিকার কতটি দেশের ভিতর দিয়ে প্রবাহিত? 11টি দেশের ভিতর দিয়ে প্রবাহিত। এটি আফ্রিকার 11টি দেশের ভিতর দিয়ে প্রবাহিত। তাহলে আফ্রিকার বৃহত্তম ও দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ, যেটা আফ্রিকার 11টি নদীর দেশের ভিতর দিয়ে প্রবাহিত। উৎপত্তি কোথায়? আফ্রিকার দক্ষিণে তানজানিয়ার ভিক্টোরিয়া থেকে, পতন হয়েছে আফ্রিকার উত্তরে ভূমধ্যসাগরে এসে। এবার আসেন আফ্রিকার বৃহত্তম নদী বা দীর্ঘতম নদী গেল। আফ্রিকা তথা পৃথিবীর গভীরতম নদীর নাম কি হবে বলেন? এটা ম্যাক্সিমাম ছেলেমেয়েই পারে না। এটা পৃথিবীর গভীরতম নদীর নাম, এটা অনেকেই পারে না। পৃথিবীর গভীরতম নদীর নাম, এটা অনেক ছেলেমেয়েই পারে না। যদি পারেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। কঙ্গো নদী। পৃথিবীর তথা আফ্রিকারও সবচেয়ে গভীরতম নদীর নাম কঙ্গো নদী। পৃথিবী তথা আফ্রিকার গভীরতম নদীর নাম কি? কঙ্গো নদী। পৃথিবী তথা আফ্রিকার গভীরতম নদীর নাম কি? কঙ্গো নদী। এরপরে আসেন আফ্রিকার বৃহত্তম হ্রদের নাম ভিক্টোরিয়া হ্রদ। আফ্রিকার বৃহত্তম হ্রদের নাম ভিক্টোরিয়া হ্রদ। আফ্রিকার বৃহত্তম হ্রদের নাম ভিক্টোরিয়া হ্রদ। আফ্রিকার বৃহত্তম হ্রদের নাম কি? ভিক্টোরিয়া হ্রদ। আফ্রিকার বৃহত্তম হ্রদের নাম হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। আফ্রিকার উচ্চতম পর্বত শৃঙ্গের নাম মাউন্ট কিলিমানজারো। আফ্রিকার উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? মাউন্ট কিলিমানজারো। আফ্রিকার উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? মাউন্ট কিলিমানজারো। আফ্রিকার সর্বপশ্চিমের দেশের নাম সেনেগাল। রাজধানী হচ্ছে ঢাকা। আফ্রিকার সর্বপশ্চিমের দেশের নাম হচ্ছে সেনেগাল। আফ্রিকার সর্বদক্ষিণের দেশের নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা। আফ্রিকার সর্বদক্ষিণের দেশের নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তারপরে হচ্ছে যে দেশ আটলান্টিক ও ভারত মহাসাগরের পানি অতিক্রম করেছে তার নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই দেশটির 3টি রাজধানী আছে, প্রিটোরিয়া, কেপটাউন, ব্লুমফন্টেন। সংখ্যার দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি এই সাইডে আক্রান্ত এখানে, বাট পার্সেন্টেজের দিক দিয়ে হচ্ছে অন্য দেশ। ঠিক আছে, তাহলে হচ্ছে আর যে মহাসাগর আটলান্টিক এবং ভারত মহাসাগরের পানি অতিক্রম করছে কোন দেশটা? দক্ষিণ আফ্রিকা নিয়ে আরো 2টা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়েছি, কাজে লাগবে। একটা হচ্ছে রেইনবো
নেশন বলা হয় দক্ষিণ আফ্রিকাকে, বিভিন্ন বর্ণের না দক্ষিণ আফ্রিকাকে রেইনবো নেশন বলা হয় তাহলে রেইনবো বলা হয় দক্ষিণ আফ্রিকাকে। পৃথিবীর প্রথম বর্ণবাদ প্রথা চালু হয় 1948 সালে। পৃথিবীর প্রথম বর্ণবাদ প্রথা চালু হয় 1948 সালে দক্ষিণ আফ্রিকা। পৃথিবীর প্রথম বর্ণবাদ প্রথা চালু হয়েছে 1948 সালে কোথায়? দক্ষিণ আফ্রিকা। পৃথিবীর প্রথম বর্ণবাদ প্রথা বিলুপ্ত হয়, প্রথম বর্ণবাদ প্রথা বিলুপ্ত হয় 1994 সালে দক্ষিণ আফ্রিকায়। পৃথিবীর প্রথম বর্ণবাদ প্রথা চালু হয় 1948 সালে। আইন করে বর্ণবাদ প্রথা চালু করা হয়েছে যে দেশের, সেই দেশের নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা, এবং আইনের মাধ্যমে বর্ণবাদ প্রথা বিলুপ্ত করা হয়েছে, তার নাম দক্ষিণ আফ্রিকা বলা হয়েছে। আফ্রিকাতে একখণ্ড বাংলাদেশ, আফ্রিকাতে একখণ্ড বাংলাদেশ, আফ্রিকাতে একখণ্ড বাংলাদেশ, আফ্রিকাতে একখণ্ড বাংলাদেশ মানে আফ্রিকাতে কি কি আছে বাংলাদেশের? আফ্রিকাতে একখণ্ড বাংলাদেশ। এক নম্বর আপনার চোখে কি ভাষা বলেন? আমার চোখে এক নম্বরে যেটা ভাষা সেটা হচ্ছে বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দেয় সিয়েরা লিওন। বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে আফ্রিকার কোন দেশ? সিয়েরা লিওন। বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে আফ্রিকার কোন দেশ? সিয়েরা লিওন 2002 সালে। তখন সিয়েরা লিওনের প্রেসিডেন্ট ছিল আহমেদ তেজান কাব্বা। কে ছিল বলতো? আহমেদ তেজান কাব্বা। বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে আফ্রিকার দেশ কোনটি? সিয়েরা লিওন। ব্যক্তির নাম কি ছিল? আহমেদ তেজান কাব্বা। 1991 থেকে 99 সাল পর্যন্ত আফ্রিকার দেশ সিয়েরা লিওনে গৃহযুদ্ধ চলে। তখন বাংলাদেশ সহ বিশ্বের 11টা দেশের সেনাবাহিনী সেখানে যায় এবং দেখা যায় একমাত্র বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেই কিন্তু মমত্ব বোধটা দেখে। আফ্রিকার দরিদ্র পীড়িত এবং অসুস্থ মানুষদের মুখে খাবার তুলে দেয় বাংলাদেশের অকুতোভয় যোদ্ধারা, এবং এই সাহসিকতা, এই যোদ্ধাদের এই মমত্ব বোধ দেখে ওই দেশের রাষ্ট্রপতি আহমদ তেজান কাব্বা তিনি বাংলাকে ওই দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করেছেন। তাহলে বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা স্বীকৃতি দিয়েছে আফ্রিকার কোন দেশ? সিয়েরা লিওন। কোন দেশ? সিয়েরা লিওন। এবং বলা হয় বাংলাদেশ সড়ক অবস্থিত আইভরি কোস্ট। বাংলাদেশ সড়ক অবস্থিত হচ্ছে আইভরি কোস্ট, এবং সিয়েরা লিওনেও 55 কিলোমিটার একটা সড়ক আছে, বাট প্রথম হচ্ছে আইভরি কোস্ট। এরপরে হচ্ছে বাংলাদেশ স্কয়ার অবস্থিত লাইবেরিয়া। বাংলাদেশ স্কয়ার হচ্ছে লাইবেরিয়া। বাংলাদেশ স্কয়ার অবস্থিত কোথায়? লাইবেরিয়া। এরপরে হচ্ছে বাংলাদেশ স্কয়ার অবস্থিত লাইবেরিয়া। তারপরে আপনারা একটু লিখবেন বাংলাদেশ প্রথম জমি লিজ নেয় 2012 সালে কেনিয়ার কাছ থেকে। বাংলাদেশ প্রথম জমি লিজ দিয়েছে কার কাছ থেকে? কেনিয়ার কাছ থেকে। 2012 সালে কেনিয়ার কাছ থেকে জমি লিজ দিয়েছে। বাংলাদেশ প্রথম টেস্ট ওয়ানডে ও টি20 তে সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? বলেন তো, উত্তর করেন। বাংলাদেশ প্রথম টেস্ট, ওয়ানডে এবং টি20 সিরিজ জয় করে আফ্রিকার কোন দেশের বিপক্ষে? আমি যদি খেলাধুলা বুঝি না, আমি খেলাধুলা দেখি খুব কম। বলেন কোন দেশে? বাংলাদেশ
চিরসবুজের দেশ নাটাল অবস্থা দক্ষিণ আফ্রিকায়। ভালো অবশ্য বলছে আব্দুল্লাহ মামুন। বেলাল হোসেন আমার খুব ফ্যান, ওদেরই কাজ করে। থ্যাংক ইউ ভাইয়া। জিম্বাবুয়ে, এটাও পরীক্ষা আসছিল। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে আইসিজেতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া, রাজধানী হচ্ছে বানজুল, পশ্চিম আফ্রিকার একটা দেশ বানজুল। মাহমুদ তাম্বান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে আইসিসিতে মামলা করছে আফ্রিকার দেশ কোনটা? গাম্বিয়া। আরেকটা প্রশ্ন বলেন তো, গাজা ইস্যুতে আইসিজেতে 2024 সালে মামলা করে কোন দেশ? গাজা ইস্যুতে ইসরায়েলের বিপক্ষে আইসিসিতে মামলা করে 2024 সালে কোন দেশ? এই কমেন্ট করেন তো, কোন দেশ? গাজা ইস্যুতে ইসরায়েলের বিপক্ষে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, 2024 সালে মামলা করে কোন দেশ? মামলা করে যে দেশ তার নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা। কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। খুব আশাবহ প্রশ্ন। নামিবিয়া না, দক্ষিণ আফ্রিকা। আইসিসিতে রোহিঙ্গা আইসিসিতে গাজা ইস্যুতে ইসরায়েলের বিপক্ষে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। ওকে, দক্ষিণ আফ্রিকা। এরপরে আমরা বাংলাদেশ নিয়ে অনেক কিছু বললাম, এবার আফ্রিকার অঞ্চল পরিচিতি। আমরা আফ্রিকার অঞ্চল পরিচিতি পড়াবো। 1 নম্বর অঞ্চলের নাম হচ্ছে উত্তর আফ্রিকা অঞ্চল। দেশ 6টি। আফ্রিকার অঞ্চল পরিচিতি 1 নম্বর হচ্ছে উত্তর আফ্রিকা অঞ্চল, দেশ আছে 6টি। 1 নম্বর উত্তর আফ্রিকা অঞ্চল, দেশ আছে 6টি। উত্তর আফ্রিকা অঞ্চলে দেশ আছে কয়টি? 6টি। 1, মিশর, রাজধানী হলো কায়রো। মিশরের রাজধানীর নাম কি? রাজধানী হচ্ছে কায়রো। দেশ, মিশরের রাজধানী কি? কায়রো। মিশরের রাজধানী কায়রো। বিশেষ তথ্যগুলো লিখবো আমরা। তাহরির স্কয়ার অবস্থিত কায়রো, মিশর। আরব লীগের সদর দপ্তর অবস্থিত কায়রো, মিশর। তাহলে তাহরির স্কয়ার কোথায় আছে? কায়রো, মিশর। আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত? কায়রো, মিশর। নীল নদের দেশ, পিরামিডের দেশ বলা হয় মিশরকে। নীল নদের দেশ, পিরামিডের দেশ বলা হয় মিশরকে। 2 নম্বর, লিবিয়া, রাজধানী হচ্ছে লিবিয়ার রাজধানী ত্রিপলি। উত্তর আফ্রিকার একমাত্র দেশ হিসেবে ইতালির উপনিবেশ ছিল। উত্তর আফ্রিকার একমাত্র দেশ হিসেবে ইতালির উপনিবেশ ছিল। উত্তর আফ্রিকার একমাত্র দেশ হিসেবে কার উপনিবেশ ছিল? ইতালির উপনিবেশ ছিল। আফ্রিকার লৌহ মানব বলা হয়। আফ্রিকার লৌহ মানব বলা হয়েছে কাকে?
মোহাম্মদ গাদ্দাফিকে। আফ্রিকার লৌহমানব বলা হয়েছে কে? মোহাম্মদ গাদ্দাফিকে। আফ্রিকার লৌহমানব বলা হয়েছে কাকে? মোহাম্মদ গাদ্দাফিকে। আফ্রিকার লৌহমানব 2011 সালে তাকে সিরত শহরে হত্যা করা হয়। কোন শহরে? সিরত শহরে হত্যা করা হয়। 2011 সালে তাকে সিরত শহরে হত্যা করা হয়। তাহলে আফ্রিকা এখানে আফ্রিকার লিবিয়া থেকে আরেকটা প্রশ্ন আসে, গ্রিন স্কোয়ার অথবা শহীদ চত্বর অবস্থিত কোথায়? ত্রিপলি। গ্রিন স্কোয়ার বা শহীদ চত্বর কোথায় অবস্থিত? ত্রিপলি। গ্রিন স্কোয়ার বা শহীদ চত্বর কোথায় অবস্থিত? ত্রিপলি। এরপরে 3 নম্বর, তিউনিশিয়ার রাজধানী হচ্ছে তিউনিশিয়ার রাজধানীর নাম কি বলতো? আচ্ছা, আরব বসন্তের, খুবই সহজ রাজধানী, মুখে ঘুরতেছে। তিউনিশিয়ার রাজধানী হচ্ছে তিউনিস, রাইট, তিউনিস। আরব বসন্তের সূচনা হয় 2010 সালে। 2010 সালে কোন দেশে? তিউনিশিয়াতে। আরব বসন্তের সূতিকাকার বলা হয় কাকে? এই তিউনিশিয়াকে। এক লাইনে আসে না, রাজধানী কি? তিউনিস। 4 নম্বর হচ্ছে আলজেরিয়া। রাজধানী হচ্ছে আলজিয়ার্স। প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় 1988 সালে। তাহলে ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দিয়েছে কোন দেশ? আফ্রিকার পৃথিবীর আলজেরিয়া। কবে? 1988 সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এটা তো 1973 সালে আলজিয়ার্সে বাংলাদেশ ন্যাম এর সদস্যপদ লাভ করে। ন্যামের পূর্ণরূপ হচ্ছে নন অ্যালাইন্ড মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন। বাংলা হলো জোট নিরপেক্ষ আন্দোলন। ন্যাম এর পূর্ণরূপ হচ্ছে নন অ্যালাইন্ড মুভমেন্ট অথবা জোট নিরপেক্ষ আন্দোলন। নন অ্যালাইন্ড মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন। তাহলে বাংলাদেশ কবে ন্যামে যোগদান করেছিল? 1973 সালে। কবে? 1973 সালে ন্যামে যোগদান করেছিল জোট নিরপেক্ষ আন্দোলন। এবং এখানেই শেখ মুজিব সাহেব অংশগ্রহণ করেছিল 6 সেপ্টেম্বরে। অংশগ্রহণ করে তিনি এইখানে মূলত ফিদেল কাস্ত্রোর সাথে আলোচনায় বসে, সেই সময় ফিদেল কাস্ত্রো তার সম্পর্কে বলেছিল, আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি। ওকে, ওগুলো এখন আর আসবে না, এখন এটা আসবে। ন্যামের সদস্য বাংলাদেশ কবে হয়েছে? 1973 সালে। কোথায়? আলজেরিয়াতে, আলজিয়ার্সে। 5 নম্বর হচ্ছে মরক্কোর রাজধানী হচ্ছে রাবাত। মরক্কোর রাজধানীর নাম কি? রাবাত। ফেজ টুপির দেশ বলা হয়। ভাসমান মসজিদের দেশ বলা হয়। ভাসমান মসজিদের দেশ বলা হয়, ফেজ টুপির দেশ বলা হয়, ভাসমান মসজিদের দেশ বলা হয়। 2030 সালে বিশ্বকাপ ফুটবলের আফ্রিকা থেকে আয়োজক দেশ মরক্কো। খুব ইম্পর্টেন্ট। প্রথম কোন মুসলিম দেশ হিসাবে সেমিফাইনাল খেলেছে, তার নাম হচ্ছে মরক্কো। ঠিক আছে, সেমিফাইনাল খেলেছে, দেশটার নাম কি? মরক্কো। এরপরে তাহলে মরক্কো 2030 সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজন হবে
মূল আসর বলবে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। স্পেন, পর্তুগাল কোথায়? মরক্কোতে। এরপর আসেন, এখানে আরেকটা জিনিস দেখা যায়, পৃথিবীর প্রাচীন আফ্রিকার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, আফ্রিকার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কারউইন বিশ্ববিদ্যালয় অবস্থিত মরক্কো। আফ্রিকার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কারউইন বিশ্ববিদ্যালয়। আপনারা যারা ক্লাস করতেছেন এই নোটগুলো শেয়ার করবেন না কিন্তু, হ্যাঁ, এটা আপনাদের কাছেই রাখবেন। পার্ল অফ আফ্রিকা বলা হয়েছে মানে উগান্ডাকে। এরপর 6 নম্বর হচ্ছে সুদান। সুদানের রাজধানী হচ্ছে খার্তুম। হোয়াইট নীল ও ব্লু নীল, মানে নীল নদের দুইটা ধারা, একটা পানি সাদা একটা হচ্ছে ব্লু, তাহলে এটাকে বলছে হোয়াইট নীল, ব্লু নীল মিলিত হয়েছে। হোয়াইট নীল, ব্লু নীল মিলিত হয়েছে কোথায়? খার্তুম, সুদান। তাহলে সুদানের খার্তুমে নীল নদের দুটো শাখা মিলিত হয়েছে কোথায়? দুটি শাখার নাম কি? হোয়াইট নীল, ব্লু নীল। হোয়াইট নীল, ব্লু নীল কোথায় মিলিত হয়েছে? খার্তুম, সুদান। আফ্রিকার হার্ট বলে, হার্ট বা হৃদয় বলে, হৃদয় বলা হয় সুদানকে। দারফুর বিরোধপূর্ণ স্থান, সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে অবস্থিত। দক্ষিণ সুদানের মধ্যে অবস্থিত। দারফুর বিরোধপূর্ণ স্থান কোন দুইটা সুদানের মধ্যে অবস্থিত? সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে। সুদান ও দক্ষিণ, আপনারাই তো বলেন সুদানের না। তাহলে আফ্রিকা, উত্তর আফ্রিকার 6টি দেশ ছিল, মিশর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো এবং কি বলছি সুদান। এই যে 6টি দেশ আছে, এই 6টি দেশকে বলা হয় জ্যামিতিক সীমারেখার দেশ। তাহলে জ্যামিতিক সীমারেখার দেশ বলা হয় এই 6টি দেশকে। তাহলে উত্তর আফ্রিকার 6টা দেশকে কি বলা হয়েছে? জ্যামিতিক সীমারেখার দেশ। উত্তর আফ্রিকার দুঃখ বলা হয় সাহারা মরুভূমিকে। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম সাহারা মরুভূমি, অবস্থিত উত্তর আফ্রিকায়। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম সাহারা মরুভূমি, অবস্থিত উত্তর আফ্রিকায়। এটিকে পৃথিবীর কি বলে? আফ্রিকার কি বলা হয়েছে? দুঃখ। আফ্রিকার কি বলা হয়েছে? দুঃখ। 2 নম্বর অঞ্চলের নাম হর্ন অফ আফ্রিকা অথবা আফ্রিকার শিং। হর্ন অফ আফ্রিকা অথবা আফ্রিকার শিং বলা হয়েছে। হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার কি বলা হয়েছে? শিং। হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শিং বলা হয়। হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শিং বলা হয়। আফ্রিকার পূর্বের 4টি দেশকে বলা হয়, আফ্রিকার পূর্বে 4টি দেশকে কি বলা হয়? আফ্রিকার পূর্বে 4টি দেশকে কি বলা হয়? হর্ন অফ আফ্রিকা। হর্ন অফ আফ্রিকা। এই 4টি দেশকে মনে রাখার টেকনিক গ্যাস। তাহলে হর্ন অফ আফ্রিকার দেশগুলোকে মনে রাখার টেকনিক হচ্ছে গ্যাস। হর্ন অফ আফ্রিকার দেশগুলোকে মনে রাখার টেকনিক হলো গ্যাস। হর্ন অফ আফ্রিকার দেশগুলোকে মনে রাখার টেকনিক হলো গ্যাস। জিতে গায়ানা, গায়ানা না, জিতে জিবুতি। জিবুতির রাজধানী জিবুতি। দেশ ও রাজধানী একই। দেশ ও রাজধানী একই। দেশ ও রাজধানী একই। জিতে জিবুতি। জিবুতি হচ্ছে দেশ ও রাজধানী একই। দেশ ও রাজধানী একই। 2017 সালে আফ্রিকার যে দেশে চীন প্রথম ঘাঁটি স্থাপন করেন,
তার নাম হচ্ছে জিবুতি। ইতে ইথিওপিয়া, ইথিওপিয়ার রাজধানীর নাম হচ্ছে আসমারা। ইতে ইথিওপিয়া, ইথিওপিয়ার রাজধানী হচ্ছে আসমারা। ইতে ইথিওপিয়া, ইথিওপিয়ার রাজধানীর নাম আসমারা। এই ইথিওপিয়ার পূর্ব নাম আবিসিনিয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহরে বাণিজ্য করতেন তার নাম আবিসিনিয়া। এই ইথিওপিয়ারই পূর্ব নাম আবিসিনিয়া। ইথিওপিয়ার পূর্ব নাম হচ্ছে আবিসিনিয়া। আফ্রিকান ইউনিয়ন, এটা হচ্ছে AU, এর সদর দপ্তর অবস্থিত আদিস ইথিওপিয়ার রাজধানী হচ্ছে আদিস আবাবা। আমার একটু ভুল হয়েছে, আগেরটা হচ্ছে ইরিত্রিয়া, আমি মনে করছিলাম যার রাজধানী আসমারা। আসলে ইথিওপিয়ার রাজধানী হচ্ছে আদিস আবাবা। আদিস আবাবা, এই সদর দপ্তর হচ্ছে এই আদিস আবাবা। ইথিওপিয়ার আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত আদিস আবাবা। আদিস আবাবা, আদিস আবাবা। তাহলে দুইটা দেশ গেল। তাহলে গেস, তাহলে জিবুতি ইথিওপিয়া, আরেকটা হচ্ছে ইরিত্রিয়া। ইরিত্রিয়া রাজধানী হচ্ছে আসমারা। ইরিত্রিয়ার রাজধানীর নাম কি? আসমারা। ইরিত্রিয়ার রাজধানীর নাম কি? আসমারা। 1993 সালে ইথিওপিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এই ইথিওপিয়া। আর এসতে হচ্ছে সোমালিয়া। কিছুদিন আগে আমাদের জাহাজ আটকে ছিল, আব্দুল্লাহ, MV আব্দুল্লাহ। সোমালিয়ার রাজধানী হচ্ছে মোগাদিসু। পৃথিবীর জলদস্যুদের জন্য বিখ্যাত। তারপরে হচ্ছে সোমালিয়ান সৈন্য এখানে না, জলদস্যুদের জন্য বিখ্যাত। আরেকটা জিনিস হচ্ছে দুর্নীতিতে শীর্ষ দেশ। আফ্রিকার যে দেশে এখনো দুর্ভিক্ষ চলে তার নামই সোমালিয়া। দুর্নীতিতে শীর্ষ দেশ সোমালিয়া। তাহলে উত্তর আফ্রিকার পূর্বে 6টি দেশকে কি বলে? হর্ন অফ আফ্রিকা। জিবুতি, ইতে ইথিওপিয়া, ইতে ইরিত্রিয়া, ইতে সোমালিয়া। আর আফ্রিকার দ্বীপ রাষ্ট্র হলো 6টি। দ্বীপ রাষ্ট্র কয়টি? 6টি। তার মধ্যে ভারত মহাসাগরের মধ্যে আছে 4টি। একটা হচ্ছে মাদাগাস্কার, ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্রের নাম মাদাগাস্কার। 2 নম্বর হচ্ছে মরিশাস। 2 নম্বর কি? মরিশাস। 3 নম্বর কি? কমোরোস। 4 নম্বর হচ্ছে সিচিলিস। তাহলে মাদাগাস্কার, মরিশাস, কমোরোস এবং সিচেলিস, এটা আফ্রিকার 4টি দ্বীপ যেটা ভারত মহাসাগরের মধ্যে আছে। 4টি দ্বীপ রাষ্ট্র। আর আটলান্টিকের মধ্যে 2টি স্বাধীন দেশ আছে আফ্রিকার। 2টা দেশ, একটা হচ্ছে কেপ ভার্দে আর একটা হচ্ছে সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে। এইগুলো পড়লেই মোটামুটি আমাদের হয়ে যায়। তারপর পাল অফ আফ্রিকা বলা হয় কাকে? উগান্ডাকে। কিছু বিশেষ তথ্য আছে, এগুলো আপনারা যদি মিনিস্ট্রিকে বই থেকে পড়েন ইনশাল্লাহ আপনার কভার হয়ে যাবে। বইটা খুবই সাজানো গোছানো এবং শুধু প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়া আছে, প্র্যাকটিস পর্যাপ্ত দেওয়া আছে। প্রতিটা টপিক্সের শেষে চাকরি, BCS, অন্যান্য চাকরি পরীক্ষা, ব্যাংক পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে, প্রাইমারি শিক্ষক নিবন্ধন সব 20 থেকে 25 আইটেমের চাকরি পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে। আর নিচে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেওয়া আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী গুচ্ছ, বিউপি, জাহাঙ্গীরনগর, এই যে গুচ্ছ সহ এই ইউনিভার্সিটিগুলোর বিগত প্রশ্ন আছে। মেডিকেল, নার্সিং, ডেন্টালের প্রশ্ন আছে, ক্যাডেটেরও একটা প্রশ্ন আছে। ঠিক আছে, যারা সাধারণ জ্ঞানের জন্য একটা বেস্ট একটা বই খুঁজতেছেন, এটা আপনার জন্য একটা বেস্ট বই। আমি আপনাদের বলবো যে আপনারা যারা গোছানো একটা প্রস্তুতি নিতে চান, একই সাথে একটা ট্রাস্টেবল সোর্স খুঁজতেছেন যে আপনার কমন লাগবেই, তাহলে মিউজিকে বইটা
কোন নিয়ে আপনার টেনশন করা লাগবে না, ওটা টেনশন আমার, কেমনি কোন ফলাইতে হয়, কেমনি কি করতে হবে, সেগুলো জিনিসগুলো আমরা কিন্তু বইয়ে ইনরোল করে রেখেছি ইনশাল্লাহ। বিগত বছরের প্রশ্নগুলো বারবার সার্চ করে রিসার্চ করে আলোচনা করে যেগুলো জিনিসগুলো বারবার আসে সেই জিনিসগুলো দিয়ে করা হয়েছে। একটা দুটা স্লিপ হয়ে যেতে পারে, বাট আপনি তারপরে ওই একটা দুটা ছাড়া পূর্ণাঙ্গ নাম্বার অর্ডার তুলতে পারবেন। ধরেন একটা পরীক্ষায় যদি এখান থেকে 30টা প্রশ্ন থাকে, 27-28টা আসে, 2টা প্রশ্ন বাকি এমনিতে আবার পেয়ে যাবেন। একটা পরীক্ষায় যদি 50টা প্রশ্ন থাকে, এখান থেকে যদি আপনি 46-47টা হুবহু কমন পান, বাকি 2টা দাগাতে আপনার কোনো সমস্যা নেই। মেডিকেল পরীক্ষায় 10টা আছে, 8টা 9টা আপনি হুবহু পেয়েছেন, 10টায় 10টা দেখবেন হুবহু আপনি পেয়ে গেছেন। নার্সিং পরীক্ষাও তাই, অন্যান্য বিশ্ববিদ্যালয় এই যে প্রাইমারি পরীক্ষাতে 20টা কোশ্চেনের মধ্যে 18 একবার পড়ছে, কোনো একটা 3টা পরীক্ষা আছে 3 ধাপ, একটাতে পড়ছে, প্রথম ধাপে পড়ছে 18টা, পরের ধাপে পড়ছে মনে হয় 17টা, শেষ ধাপে পড়ছে 19টা কোশ্চেন। তাহলে দেখেন এই দুর্যোগের মধ্যে প্রশ্ন ফাঁস হয়, কত কিছু হয়, তার মধ্যে আমাদের কিন্তু তা সত্ত্বেও যাক আলহামদুলিল্লাহ আমাদের বইগুলো থেকে কিন্তু প্রায় 90% প্রশ্ন কমন করে যায়, যার ফলে কিন্তু আপনি যদি পড়া থাকে বইটা যত কিছুই হোক না কেন আপনি ইনশাল্লাহ চাকরি পাবেন, আপনি ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন। এই জন্য মিহিস্ট্রিকে বইটা যারা আপনারা নিয়েছেন যদি ভালো লাগে আপনাদের পরিচিতদের সাথে একটু শেয়ার করবেন, আপনারাই আমাদের মূল, আপনাদের জন্যই আমরা এই যে রেগুলার পড়াচ্ছি, চেষ্টা করাচ্ছি ইনশাল্লাহ। তো এটা একটু আপনাদের কাছে এই হেল্পটা চাইবো, যদি ভালো লাগে আপনার কাছে মিহিস্ট্রিকে বইটা ভালো লেগেছে পড়ে, গোছানো লেগেছে, আপডেট বই মনে হয়েছে, নির্ভুল বই মনে হয়েছে, সুন্দর লাগছে, আপনার পড়তে পড়া মনে থাকে, যে কোনো কিছু কিন্তু আমরা টেকনিক দিয়ে রাখছি, যতটুকু প্রয়োজন ততটুকু আলোচনা করা হয়েছে এই বইটাতে। এরকম যদি আপনার ভালো লাগে তাহলে আপনি একটু কাইন্ডলি আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। আর সাধারণ জ্ঞানের যদি আপনি অফলাইনে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে, বিশ্ববিদ্যালয় মেডিকেল এগুলোতে যারা পরীক্ষা দেবে, যদি ফার্মগেট এরিয়া ঢাকাতে কেউ বসবাস করে, তাহলে ফার্মগেটে যদি আপনার কেউ প্রাইভেট পড়তে চায়, ফার্মগেট এরকম ডিরেক্ট ক্লাস হবে 40-50টা, এবং আমরা কয়েকজন স্টুডেন্ট আপনাকে পড়াচ্ছি, বেশি পড়াবো না, অল্প কয়েকজন স্টুডেন্ট অলরেডি পড়াচ্ছি, এবং কালকেও আমার সকাল 8টায় ক্লাস আছে। যদি আপনি পড়েন আমি জিকে এর বিষয়ে আপনাকে সিকিউরিটি দিতে পারি, গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ, 1% লাখ ছাড়া বাকি 99% আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। আপনি 30 নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আপনি সর্বোচ্চ নম্বর পাবেন, 25, 26, 27 পাবেন ইনশাল্লাহ। ততটুকু বিষয়গুলো আপনাদের পড়াবো। আর 2 নম্বর গুচ্ছ বা সেকেন্ড টাইম যারা আছে তাদেরও আমি বলতেছি, আপনি গুচ্ছ বা সেকেন্ড টাইম ওখানে 1 থেকে 2টা বা 2 থেকে 3টা প্রশ্ন ছাড়া জিকের যতগুলো আছে আপনি সঠিক দাগে আসতে পারবেন, শুধু দাগায় না, নির্ভুল ভাবে আপনি দাগিয়ে আসতে পারবেন, সেই পড়া আপনাদের পড়াবো। এবং দায়িত্ব নিয়ে সাধারণ জ্ঞান শেষ করাবো, ঘাম ঝরিয়ে আপনার কাছ থেকে অনলাইনে নেবো, এটা আমি কথা দিতেছি। যদি ফার্ম গেটে কেউ প্রাইভেট করে তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন, 01744164686, ঠিক আছে, এটা হোয়াটসঅ্যাপ করলে হবে। ফার্ম গেটে আমরা পড়াবো হচ্ছে আপনার RH হোম সেন্টার, RH হোম সেন্টারে পড়াবো আপনাকে নিচতলাতে, নিচতলা G28, ঠিক আছে। কষ্ট করে আপনাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, ভালো থাকেন সবাই, শুভরাত্রি। আবার আগামীকালকে আমরা ম্যারাথন ক্লাস 9-এ চলে আসবো ইনশাল্লাহ। অবশ্যই ভালো লাগলে আমাদেরকে ধন্যবাদ জানাতে ভুলবেন না, কৃতজ্ঞতা বোধ থাকলে অবশ্যই আপনি বড় জায়গাতে যেতে পারবেন, এবং আপনাকে যারা হেল্প করে তারাও আপনার শুভেচ্ছা বাণীর মাধ্যমে অনুপ্রাণিত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।